সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। গাজায় হানাদার সেনাদের পায়ের তলায় মাটি নেই, আঘাতে আঘাতে বিপর্যস্ত তারা। 2 মাস আগে হানাদার সেনারা যে লক্ষ্য নিয়ে উত্তর গাজায় হামলা শুরু করেছিলেন তার কোনোটি অর্জিত হয়নি। স্পষ্টত প্রতিরোধের মুখে ব্যর্থতায় পর্যবসিত হয়েছে ইসরায়েলি নীল নকশা। সর্বশেষ 24 ঘন্টায় বহু ইসরায়েলি সেনার প্রাণ গেছে। পলায়ন পর ইসরায়েল আবার মনোযোগী হয়েছে যুদ্ধবিরতি আলোচনায়। আগে আলোচনা থেকে নিজেকে সরিয়ে নেওয়া কাতার বলেছে যুদ্ধবিরতি প্রচেষ্টায় আবার অংশ নিচ্ছেন তারা। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধিদের সঙ্গে দফায় দফায় বৈঠক হয়েছে তাদের। প্যালেস্টাইন ক্রনিকল জানিয়েছে বুধবার গাজা যুদ্ধের 425তম দিনে উত্তর গাজার জাবালিয়া ক্যাম্পের পশ্চিমে সাত ওয়াফি জংশনের একটি ঘটনার ভিডিও প্রকাশ করেছে হামাসের আল কাসাম ব্রিগেডস। ভিডিওতে দেখা যায় 3 জন যোদ্ধা বালিতে শক্তিশালী একটি এক্সপ্লোসিভ ডিভাইস পুঁতে দিচ্ছেন। তাদের একজন ইসরায়েলি সেনাদের উদ্দেশ্যে একটি বার্তা দেন। তিনি বলেন, আমরা ইসরায়েলি সেনাদের পুড়িয়ে ছাই করব, আমরা তাদের হরেক রকম মৃত্যুর স্বাদ দেব ইনশাল্লাহ। কিছুক্ষণ পর ডিভাইসটি ইসরায়েলের একটি মার্কাভা ট্যাঙ্কে নিখুঁতভাবে বিস্ফোরিত হয়। এরপর প্রতিরোধ যোদ্ধারা আল্লাহু আকবার বলে চিৎকার দেন। ভিডিওর পরের অংশে আরও একটি মার্কাভা ট্যাঙ্ক ধ্বংস হওয়ার দৃশ্য দেখা যায়। এরপর একটি বাড়ি উড়িয়ে দেওয়া হয় যেখানে ইসরায়েলি সেনাদল অবস্থান করছিল। হামলাগুলোতে বেশ কয়েকজন ইসরায়েলি সেনা নিশ্চিতভাবে নিহত হন। সর্বশেষ এই ভিডিওতে হামাস যোদ্ধাদের তৎপরতায় স্পষ্ট। 2 মাস আগে হানাদার সেনারা যে লক্ষ্য নিয়ে উত্তর গাজায় হামলা শুরু করেছিলেন এখন পর্যন্ত তার কোনোটি অর্জিত হয়নি। প্যালেস্টাইন ক্রনিকল বলেছে, অবস্থা দৃষ্টে বলা যায় স্থানীয় যোদ্ধাদের প্রতিরোধের মুখে ব্যর্থতায় পর্যবসিত হয়েছে ইসরায়েলি নীল নকশা। আল কাসামের বিবৃতিতে বলা হয়, এছাড়াও বুধবার তাদের যোদ্ধারা জাবালিয়া ক্যাম্পের মাঝামাঝি তামরাজ স্টেশনের পাশে আল ইয়াসিন 105 শেল দিয়ে ইসরায়েলের একটি পার্সোনাল ক্যারিয়ারে আঘাত হানেন। যুদ্ধক্ষেত্র থেকে ফিরে তাদের যোদ্ধারা নিশ্চিত করেছেন বেইত লাহিয়ার রাদি ইন্টারসেকশনে আল ইয়াসিন শেল এবং সোয়াত এক্সপ্লোসিভ ডিভাইস দিয়ে 2টি মার্কাভা 4 ট্যাঙ্কে আঘাত হানেন তারা। জাবালিয়া ক্যাম্পের পশ্চিমে আল তাওবাহ মসজিদের পাশে সোয়াত ডিভাইস ব্যবহার করে আরও একটি মার্কাভা 4 ট্যাঙ্ক ধ্বংস করা হয়। এসব হামলায় কয়েকজন ইসরায়েলি সেনার প্রাণহানির খবর নিশ্চিত করেছে আল কাসাম। বুধবার যুদ্ধক্ষেত্রে সক্রিয় ছিল ইসলামিক জিহাদের আল কুদস ব্রিগেডসও। তারা নিতসারিম অক্ষের সাপ্লাই লাইনে ইসরায়েলি সেনাদের একটি অবস্থানে বেশ কয়েকটি মর্টার শেল নিক্ষেপ করেন। গাজা সিটির পূর্বে এনার্জি এলাকার পাশে এক জায়নবাদী সেনাকে নির্মূল করেন তাদের স্নাইপাররা। হামাস জানিয়েছে তাদের কাছে তথ্য রয়েছে যে জুনে নুসেইরাত ক্যাম্পে পরিচালিত অভিযানের মতো আবার বন্দী উদ্ধারে অভিযান চালাতে চায় ইসরায়েল। এক অভ্যন্তরীণ বিবৃতির বরাতে রয়টার্স জানিয়েছে সংগঠনটি হুঁশিয়ার করে বলে দিয়েছে এ ধরনের অভিযান চালানো হলে বন্দীদের নির্মূল করা হবে। 22 নভেম্বরের এই বিবৃতির বরাতে খবরে বলা হয় হামাস তাদের কর্মীদের নির্দেশনা দিয়েছে এমন পরিস্থিতিতে কোনো প্রতিক্রিয়ার কথা বিবেচনায় না নিয়ে তারা যেন এই নির্দেশনা অনুসরণ করেন। বিবৃতিতে বন্দীদের ভাগ্যের জন্য ইসরায়েলকে দায়ী করা হয়। রয়টার্স বলেছে হামাসের অভ্যন্তরীণ বিবৃতিতে কবে নাগাদ ইসরায়েল এ ধরনের অভিযান চালাতে পারে তা উল্লেখ করা হয়নি। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী বুধবার জানিয়েছে গাজা থেকে এক ইসরায়েলি বন্দীর লাশ উদ্ধার করা হয়েছে। ইতাই সভিরস্কি নামে 38 বছর বয়সী ওই ব্যক্তিকে গত বছরের 7 অক্টোবর ইসরায়েলি কিব্বুস বেইরি থেকে বন্দী করেছিল হামাস। বন্দী দশায় তাকে হত্যা করা হয় বলে জানায় ইসরায়েলি বাহিনী। হামাসের হাতে বন্দী ইসরায়েলিদের পরিবারগুলো বুধবার একটি এআই জেনারেটেড ভিডিও প্রকাশ করেছে যেখানে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ছেলেকে হামাসের বন্দী দশায় দেখানো হয়। পরিবারগুলোর সংগঠন লাইফ ফোরাম 14 মাস ধরে চলা যুদ্ধের অবসান ঘটিয়ে স্বজনদের মুক্ত করতে প্রধানমন্ত্রীর উপর চাপ প্রয়োগের চেষ্টায় এ ধরনের ভিডিও তৈরি করে। ভিডিওতে দেখানো হয় গাজায় ইসরায়েলি বাহিনীর নিরলস বোমা হামলার কবলে পড়েছেন প্রধানমন্ত্রীর ছেলে ইয়াইর। তিনি সহায়তার জন্য আকুতি জানিয়ে বলছেন, আমার জীবন বিপন্ন, আমাকে বাঁচান। প্রধানমন্ত্রীর ছেলে ইসরায়েলি জনমত জরিপের কথা তুলে ধরে বলেন, আমি সব চ্যানেলের জরিপগুলো দেখতে পাচ্ছি। ইসরায়েলি বসতি স্থাপনকারীরা যুদ্ধের সমাপ্তি ঘটিয়ে বাড়িঘরে ফিরে যেতে চুক্তিতে আসতে চাচ্ছেন। ইয়াইর বাবা মায়ের উদ্দেশ্যে বলেন, আমাকে মুক্ত করুন, শুধু আপনারাই আমাকে ফেরাতে পারেন। ভিডিওর ক্যাপশনে লেখা হয়, যদি তাদের সন্তানদের অপহরণ করা হতো তাহলে আমাদের সন্তানরাও আজ বাড়িতে থাকতো।
গাজা ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকায় আবারও ফেরার ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার। গত নভেম্বরে মধ্যস্থতাকারীর ভূমিকা থেকে আপাতত সরে দাঁড়ানোর কথা জানিয়েছিল দোহা। ওই সময় দেশটির কর্মকর্তারা জানিয়েছিল, যুদ্ধবিরতির বিষয়ে ইসরায়েল ও হামাস আন্তরিকতা দেখালে তারা আবার মধ্যস্থতাকারীর ভূমিকায় ফিরতে রাজি হবেন। অবশেষে মাস না যেতেই মধ্যস্থতায় ফিরলেন তারা। এমন সময় কাতারের সিদ্ধান্তে পরিবর্তন এলো যখন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে জানিয়েছেন, আগামী ২০ জানুয়ারি তিনি দায়িত্ব নেওয়ার আগেই গাজায় যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তি হতে হবে। আর এই প্রচেষ্টা শুরু করতে কাতার এবং ইসরায়েল সফর করেছেন ট্রাম্পের মনোনীত দূত স্টিভ উইটকফ। টাইমস অফ ইসরায়েলকে একটি সূত্র জানিয়েছে, মধ্যস্থতাকারী হিসেবে দোহা তার ভূমিকা পুনরায় শুরু করছে। ওই সূত্র বলেছে, স্টিভ উইটকফ নভেম্বরের শেষের দিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানির সঙ্গে আলাদাভাবে বৈঠক করেন। বৈঠকগুলো ইঙ্গিত দিচ্ছে, কাতার গত মাসে তার ভূমিকা স্থগিত করার পর যুক্তরাষ্ট্র ও মিশরের পাশাপাশি প্রধান মধ্যস্থতাকারী হিসেবে আবার তৎপরতা শুরু করেছে। খবরে বলা হয়, যুদ্ধ শুরুর পর থেকে একটি টেকসই যুদ্ধবিরতির জন্য বহুবার চেষ্টা করা হলেও পক্ষগুলোর কঠোর অবস্থানের কারণে সেটি বাস্তবায়িত হয়নি। এখন ডোনাল্ড ট্রাম্পের শক্ত অবস্থান ঘোষণার পর গাজায় যুদ্ধবিরতি নিয়ে আশাবাদ তৈরি হয়েছে। এদিকে কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান বুধবার বলেছেন, ডোনাল্ড ট্রাম্প ২০ জানুয়ারি তার অভিষেকের আগেই গাজায় যুদ্ধবিরতি চান। স্কাই নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি নিশ্চিত করেন, গাজার সমস্যার সমাধানে আগ্রহের কথা ট্রাম্প স্পষ্টভাবে জানিয়েছেন। আমাদের সঙ্গে তার দলের লোকজনের যখন কথা হয়েছে, সেখানেও এ নিয়ে তাদের আগ্রহ দেখেছে। তারা চান এখনই এই সমস্যার সমাধান হোক। প্রক্রিয়াটি যাতে যথাযথভাবে এগোয়, এজন্য তিনি পরিকল্পনার খুঁটিনাটি সাক্ষাৎকারে বলতে চাননি। তবে তিনি বলেন, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি, সমাধানের সর্বোচ্চ চেষ্টা চলছে। আশা করছি ট্রাম্প অফিসে আসার আগেই একটি সমাধানে আসতে পারব, কারণ গাজা পরিস্থিতি স্থিতিশীল করে আঞ্চলিক নিরাপত্তা পুনরুদ্ধারই এখন আমাদের অগ্রাধিকার। হামলার জন্য গাজার বাসিন্দাদের ঘর কিংবা ত্রাণ শিবির থেকে বের করে আনার হঠকারী কৌশল হাতে নিয়েছে ইসরায়েল। বিভিন্ন ঘনবসতিপূর্ণ এলাকায় গিয়ে মহিলা এবং শিশু কণ্ঠে কেঁদে চলেছে ইসরায়েলি ড্রোন। এক মানবাধিকার কর্মীর বরাতে আল জাজিরা জানিয়েছে, কোয়াডকপ্টার নামের ইসরায়েলি ড্রোন বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন শব্দ করছে। কখনো সেখান থেকে মহিলা কণ্ঠে ভেসে আসছে বাঁচাও চিৎকার, কখনো কোনো শিশুর আর্তনাদ। শব্দগুলো ফাঁদ হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছেন মাহা হুসেইনি নামের ওই মানবাধিকার কর্মী। তিনি বলেন, ঘন বসতিপূর্ণ এলাকায় ফিলিস্তিনিদের বাইরে নিয়ে আসার জন্যই এই কৌশল নিয়েছে ইসরায়েলি বাহিনী। শব্দের উৎস অনুসরণ করে অনেকেই বাইরে বেরিয়ে আসছেন। কেউ আক্রান্ত হয়েছেন ভেবে সাহায্যের জন্য দৌড়ে আসছেন বহু মানুষ। সেই সময়ই ওই ড্রোনের মাধ্যমে হামলা চালানো হচ্ছে। লন্ডন ভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে বৃহস্পতিবার বলা হয়েছে, গাজা উপত্যকায় চলমান যুদ্ধে ফিলিস্তিনি জাতিকে বিলুপ্ত করার উদ্দেশ্যে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। সংগঠনটি বলেছে, কয়েক মাস ধরে বিভিন্ন ঘটনা এবং ইসরায়েলি কর্মকর্তাদের বক্তব্য বিশ্লেষণের ভিত্তিতে তারা এমন উপসংহারে পৌঁছেছেন। অ্যামনেস্টির মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ট দ্য হেগে সাংবাদিকদের সামনে প্রতিবেদনটি উপস্থাপন করেন। তিনি সাংবাদিকদের বলেন, ৬ মাস ধরে গভীর অনুসন্ধান এবং মনোযোগের সঙ্গে গবেষণাটি করার পর আমাদের মনে কোনো ধরনের এমনকি বিন্দুমাত্র সন্দেহ নেই যে গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তদন্তের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির কৌশলীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। গাজার বেসামরিক জনগণের ওপর হামলা, শিশু হত্যা, ফিলিস্তিনিদের বাড়িঘর পুড়িয়ে দেয়া, সম্পদ চুরি সহ ইসরায়েলি সেনাদের বিভিন্ন বর্বরতার ভয়াবহ বর্ণনা উঠে এসেছে বিবিসির এক প্রতিবেদনে। গাজায় চলমান গণহত্যায় অংশ নেওয়া ইসরায়েলি সেনাদের একটি অংশ যুদ্ধক্ষেত্রে সহকর্মীদের বর্বরতা দেখে অনুতাপ থেকে তাদের নাম প্রত্যাহার করেছেন। পুনরায় গাজায় যেতে অস্বীকৃতি জানানো এসব সেনার বর্ণনায় উঠে এসেছে গাজায় ১৪ মাস ধরে চলা ইসরায়েলি গণহত্যার ভয়াবহতা। বিবিসি জানায়, গত বছরের ৭ অক্টোবর হামাসের হামলার পর যুদ্ধে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন ২৬ বছর বয়সী ইসরায়েলি যুবক ইউভাল গ্রিন।
আগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর রিজার্ভ মেডিক ছিলেন তিনি। দেশকে রক্ষার চিন্তা থেকেই যুদ্ধে যোগ দিয়েছিলেন তিনি। হামাসের কাছে বন্দী ইসরায়েলিদের মুক্ত করাই ছিল তার প্রাথমিক লক্ষ্য, কিন্তু যুদ্ধের ময়দান তার পুরনো ভাবনায় নাড়া দেয়। গাজায় তিনি একদিন দেখেন রাস্তার মাঝে ফিলিস্তিনিদের লাশ পড়ে আছে, লাশগুলো খাচ্ছে কয়েকটি বিড়াল। তিনি বলেন, এ যেন কিয়ামত নেমে এসেছে। ডানে বায়ে যেদিকেই তাকাবেন শুধুই ধ্বংসলীলা, আগুনে পুড়ে যাওয়া আর ক্ষেপণাস্ত্রে বিধ্বস্ত ভবন। এটাই গাজার বাস্তবতা। যুদ্ধ শুরু হওয়ার কয়েকদিন পরে তিনি ইসরায়েলি বিভিন্ন কর্তা ব্যক্তির মুখ থেকে গণহত্যার ডাক শুনতে পান। পার্লামেন্টে দাঁড়িয়ে ডেপুটি স্পিকার নিসিম ভাতুরি গাজা উপত্যকাকে পৃথিবী থেকে মুছে ফেলার আহ্বান জানান। প্রখ্যাত ইহুদি ধর্মগুরু ইলিয়াহু মালি গাজার ফিলিস্তিনিদের নিয়ে বলেন, তুমি যদি তাদের হত্যা না করো, তারা তোমাকে হত্যা করবে। ইউভাল বলেন, এই আহ্বানে সাড়া দিয়ে সেনারা যে মানবতা বিবর্জিত কর্মকাণ্ড চালিয়েছেন তা আমি সহ্য করতে পারিনি। এই পরিস্থিতিতে একটি বাড়ি পুড়িয়ে দিতে ঊর্ধ্বতন কর্মকর্তার আদেশ পালনে অস্বীকৃতি জানিয়ে সেখান থেকে চলে আসে। ইসরায়েলের আত্মরক্ষার চিন্তাধারা থেকে যুদ্ধে যোগ দেওয়া আরেক সেনা বিবিসিকে নাম প্রকাশ না করার শর্তে বলেন, যুদ্ধে যাওয়ার পর আমি বুঝতে পারি ইসরায়েলিদের সুরক্ষার জন্য অভিযান পরিচালিত হচ্ছে না। সহকর্মীরা গাজায় নিরীহ ফিলিস্তিনিদের নির্যাতন করে বীরত্ব দেখাতেন। তারা খুবই শান্ত গলায় ফিলিস্তিনিদের নির্যাতন, এমনকি খুন করার বর্ণনা দিতেন যেন এটা কিছুই না। তিনি জানান, ফিলিস্তিনি বন্দীদের চোখ বেঁধে এমনভাবে রাখা হতো যেন তারা নড়াচড়াও করতে না পারেন। বন্দীদের যে খাবার দেয়া হতো সেটা দেখেও হতবাক হয়ে যান এই ইসরায়েলি সৈনিক। গাজায় প্রথম দফা দায়িত্ব পালন শেষেই তিনি সিদ্ধান্ত নেন আর কখনো সেখানে ফিরবেন না। এরকম আরও অনেক কর্মকর্তা ও সৈনিকের অনুশোচনামূলক বক্তব্য তুলে ধরে বিবিসি, যারা আর গাজায় ফিরে যাননি। এসব বক্তব্যে গাজায় 14 মাসের ইসরায়েলি বর্বরতার ভয়াবহ চিত্র উঠে এসেছে। আল জাজিরা জানিয়েছে, বুধবার গাজার আল মাওয়াসি এলাকার তথাকথিত সেফ জোনে ফের ইসরায়েলি বোমা হামলায় অন্তত 21 জন নিহত হয়েছেন। যুদ্ধবিরতির পর দক্ষিণ লেবাননের মাজদাল জোন এলাকায় হামলা চালিয়েছে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত বছরের 7 অক্টোবরে গাজায় ইসরায়েলি হামলা শুরুর পর থেকে এই পর্যন্ত অন্তত 44,532 ফিলিস্তিনি নিহত হন, যাদের 70% শিশু ও নারী। এ সময় লেবাননে ইসরায়েলি হামলায় প্রাণ হারান 4,047 জন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।